কেমন আছো তোমরা সকলে? আজ সমাসের আরেকটি ক্লাস নিয়ে ফিরে এলাম। এর আগে ক্লাসে আমরা সমাসের তিনটি ভাগ নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হলো সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি এবং ব্যতিহার বহুব্রীহি। বহুব্রীহি সমাসের এই তিনটি ভাগ নিয়ে আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হবে বহুব্রীহি সমাসের বাকি যে ভাগগুলি রয়েছে সেই ভাগগুলি নিয়ে আজ আমি আলোচনা করব এবং সময় হলে তার সাথে আমি সমাসের আরেকটি ভাগ নিত্য সমাস, সেই সমাসটি নিয়েও আলোচনা করব আজকের এই ক্লাসে। আমার প্রথমেই বহুব্রীহি সমাসের যে ভাগটি নিয়ে আমি আলোচনা করব সেই ভাগটির নাম হলো সংখ্যাবাচক বহুব্রীহি। এই সংখ্যাবাচক বহুব্রীহি এই ভাগ দিয়ে আজকে আমরা ক্লাস শুরু করব। সংখ্যাবাচক বহুব্রীহি বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে সংখ্যাবাচক বিশেষণ কাকে বলে। তোমরা নিচু ক্লাসে বিশেষণের শ্রেণীবিভাগ করতে গিয়ে সংখ্যাবাচক বিশেষণ অবশ্যই পড়েছ। আমি একবার তোমাদের সেটা একটু মনে করিয়ে দিচ্ছি। সংখ্যাবাচক বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদ বিশেষ্যের সংখ্যাকে নির্দেশ করে তাকে বলা হয় সংখ্যাবাচক বিশেষণ। কি বললাম? যে বিশেষণ পদ বিশেষ্যের সংখ্যাকে নির্দেশ করে, মানে নাউন বিশেষ্য পদের সংখ্যাকে নির্দেশ করবে, তাকে আমরা বলবো সংখ্যাবাচক বিশেষণ। যেমন আমি এখানে একটা লিখলাম মাথা। তোমরা সবাই জানো যে মাথা হলো কি বিশেষ্য। এবার এখানে আমি লিখে দিলাম 10টি মাথা। তাহলে কটা মাথা? 10টা মাথা। তাহলে এটা কি করছে? এটা বিশেষ্যের সংখ্যাকে নির্দেশ করছে। এটাই হলো সংখ্যাবাচক বিশেষণ। তাহলে সংখ্যাবাচক বিশেষণ তোমরা বুঝতে পারছো যে যে বিশেষণ বিশেষ্যের সংখ্যাকে নির্দেশ করে তাকেই বলা হয় সংখ্যাবাচক বিশেষণ। এই সংখ্যাবাচক বহুব্রীহি বুঝতে গেলে এই সংখ্যাবাচক বিশেষণটা চেনা আমাদের খুব দরকার। তাই প্রথমে আমি জাস্ট এটা একটু ঝালাই করিয়ে নিলাম যে সংখ্যাবাচক বিশেষণ কি। চলো তাহলে এবার আমরা সংখ্যাবাচক বহুব্রীহিতে প্রবেশ করি। সংখ্যাবাচক বহুব্রীহি এগুলো কিন্তু কখনোই সংজ্ঞা লিখতে দেয় না, উদাহরণ দিতে পারে। তো সংখ্যাবাচক বহুব্রীহি চেনার জন্য প্রথমেই আমাদেরকে যে সূত্রটি বা কৌশলটি মনে রাখতে হবে সেটি হলো যে সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ। পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ কি হবে? পরপদ অবশ্যই হবে বিশেষ্য। পরপদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে পূর্বপদ হয় সংখ্যাবাচক বিশেষণ আর পরপদ হয় বিশেষ্য। এবং নতুন যে সমাসবদ্ধ পদ গঠিত হয় সেটা কি হয়? নতুন কোনো অর্থকে প্রকাশ করে। এটা তোমরা খুব ভালো মতোই জানো যে বহুব্রীহি সমাসের এটি একটি প্রধান শর্ত বলতে পারো যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বা পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকে না, নতুন একটা অর্থযুক্ত পদের সৃষ্টি হয়। তাহলে সংখ্যাবাচক বহুব্রীহিকে আমরা কি দেখলাম? পূর্বপদে থাকে সংখ্যাবাচক বিশেষণ, পরপদে থাকে বিশেষ্য এবং এই পূর্বপদ ও পরপদ মিলে যে পদের তৈরি করে বা যে পদের সৃষ্টি করে সেটা কি হয়? নতুন একটা অর্থকে প্রকাশ করে। এটা হলো আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সূত্র। চলো এবার আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটি বোঝার চেষ্টা করব।
আমি এখানে উদাহরণ লিখলাম, দেখো 10 আনন যার, 10 আনন, আমরা বুঝতে পারছি এটা হলো পূর্বপদ, এটা হলো পরপদ। পূর্বপদে কি থাকবে? সংখ্যাবাচক বিশেষণ, এবং পরপদে কি থাকবে? বিশেষ্য। তো পরপদ আনন, আনন শব্দের অর্থ হলো মাথা, তাই তো? তাহলে এটা কি? মাথাটা কি? বিশেষ্য। আর কয়টি আনন? 10টি, তাহলে এটা সংখ্যাবাচক বিশেষণ। নতুন পদ কি তৈরি হচ্ছে? 10 আনন। 10 আনন বলতে আমরা কি বুঝি? রাবণকে, তাই তো? তাহলে দেখো এখানে একটু খেয়াল করো, 10 আনন যার 10 আনন, এখানে পরপদ দেখো আনন, আনন শব্দের অর্থ হলো মাথা, তাহলে মাথা একটি বিশেষ্য পদ। কয়টি আনন? 10টি, তাহলে এটা সংখ্যাবাচক বিশেষণ। তাহলে আমরা পূর্বপদে পেয়ে গেলাম সংখ্যাবাচক বিশেষণ, পরপদে পেয়ে গেলাম বিশেষ্য, এবং নতুন যে পদ তৈরি হচ্ছে 10 আনন, এখানে কিন্তু 10 বা আনন কোনটাই কিন্তু গুরুত্ব পাচ্ছে না, গুরুত্ব একটা কি? নতুন অর্থকে বোঝাচ্ছে, রাবণ। তাহলে এটা হলো সংখ্যাবাচক বহুব্রীহি। আমি যদি আবার একটা লিখছি, ত্রিলোচন যার, এটা পূর্বপদ, এটা পরপদ। লোচন মানে চোখ, তাহলে কয়টি চোখ? ত্রি মানে 3টি, তাহলে এটা হলো সংখ্যাবাচক বিশেষণ, এটা হলো কি? বিশেষ্য। এটার পদ কি তৈরি হচ্ছে? সমাসবদ্ধ পদ, ত্রিলোচন, তাই তো? ত্রিলোচন বলতে আমরা কাকে বুঝি? শিবকে। তাহলে এখানে দেখো ত্রিলোচনের পদের ক্ষেত্রে কিন্তু ত্রি বা লোচন কোনটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে না, একটা নতুন অর্থের সৃষ্টি হচ্ছে, সেটা হলো শিব। তাহলে এগুলো সবই আমাদের সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ। বুঝতে পারলে আশা করি সংখ্যাবাচক বহুব্রীহি। চলো এবার আমরা নেক্সট ভাগে যাব। আমরা নেক্সট ভাগ কি পড়ব? আমরা নেক্সট ভাগ পড়ব সহার্থক বহুব্রীহি। আমরা নেক্সট ভাগটা কি পড়ব? নেক্সট ভাগ পড়ব সহার্থক বহুব্রীহি। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, যে সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু সমাস এই দুটো কিন্তু দেখতে অনেকটা একই, কিন্তু কিভাবে আমরা সেটাকে আলাদা বা কিভাবে আমরা বুঝতে পারবো যে কোনটা সংখ্যাবাচক বহুব্রীহি আর কোনটা দ্বিগু সমাস, এই ব্যাপারে আলোচনা আমি কিন্তু যখন দ্বিগু সমাস পড়াবো তোমাদের, তখন কিন্তু তোমাদেরকে পার্থক্যটা দেখিয়ে দেবো এই সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু সমাসের মধ্যে পার্থক্যটা কোথায়। চলো আমরা নেক্সট ভাগ করে নিই। নেক্সট ভাগ আমরা পড়ব সহার্থক, সহার্থক বহুব্রীহি। সহার্থক, এখানে আমি লিখে দিলাম আলাদা করে সহার্থক। এই শব্দটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? এখানে সঙ্গে, সাথে অর্থে। তাহলে সহার্থক এই শব্দটি কি অর্থে ব্যবহৃত হচ্ছে? সঙ্গে বা সাথে অর্থে। সহার্থক বহুব্রীহি চেনার আমাদের সূত্রটি কি হবে? বিশেষ্য প্লাস সহার্থক পদ। তার মানে পূর্ব পদে থাকবে বিশেষ্য আর পরপদে থাকবে সহার্থক পদ। এই সহার্থক পদ কোনগুলো আমি এখানে একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? যে সহার্থক পদগুলোর মধ্যে কি কি পড়ছে। সহার্থক পদ বলতে পরপদে কি কি বসে এটা তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। সহিত,
সঙ্গে সাথে। তার মানে আমাদের পূর্ব পদে থাকে বিশেষ্য পদ এবং পরপদে থাকে সহার্থক পদ। সহার্থক পদ বলতে হয় সহিত থাকবে বা সঙ্গে থাকবে বা সাথে থাকবে, এই জাতীয় পদগুলো বলবে। এবং তারপর কি বসে, তারপর সাধারণত দুটো জিনিস বসে, একটা হলো বর্তমান, একটা হলো বিদ্যমান। তাহলে আমাদের ব্যাস বাক্যটা কিভাবে গঠিত হচ্ছে সহার্থক বহুব্রীর ক্ষেত্রে? পূর্বপদ বিশেষ্য পদ, পরপদ সহার্থক পদ। সহার্থক পদ বলতে কি কি বসে? সহিত, সঙ্গে, সাথে, এই জাতীয় পদগুলো বসবে পরপদে। এবং পূর্বপদ ও পরপদের পর কি বসে? বর্তমান অথবা বিদ্যমান, এই পদগুলো বসে। বেশি মাত্রায় বর্তমান ব্যবহৃত হয়, বিদ্যমানও আমরা ব্যবহার করতে পারি। বিদ্যমানটা আমরা সাধু ভাষার ক্ষেত্রে মানে সাধু অর্থে ব্যবহার করি, সাধু ভাষার অর্থে। বর্তমান আমরা চলিত অর্থে ব্যবহার করি। তাহলে দেখো আমাদের ব্যাস বাক্যটা কি তৈরি হচ্ছে? সহার্থক বহুব্রীর পূর্বপদ বিশেষ্য, পরপদ সহার্থক পদ। সহার্থক পদ বলতে সহিত, সঙ্গে, সাথে, এই জাতীয় পদগুলো বসবে পরপদে। এবং তারপরে মানে পূর্বপদ ও পরপদের পর বসবে বর্তমান বা বিদ্যমান, এই জাতীয় পদগুলো। এদের মিশ্রণে মানে এদের মিলনে যে সমাজবদ্ধ পদটি গঠিত হবে সেটা তোমরা সবাই জানো, যে সেখানে পূর্বপদ বা পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য না পেয়ে নতুন একটা পদের অর্থ প্রাধান্য পাবে। কারণ বহুব্রী সমাসের মূল শর্তটাই হলো যে এখানে পূর্বপদ বা পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য পায় না। প্রাধান্য পায় কি? প্রাধান্য পায় নতুন একটা পদের অর্থ। তাহলে আশা করি তোমরা সহার্থক বহুব্রী সমাসের ব্যাস বাক্য নির্ণয়ের সূত্রটি বুঝতে পেরেছ। এবার আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করব। আমি লিখলাম, মনে করো আমি লিখছি সপুত্র। এখানে এই সপুত্র, স মানে সহার্থক, সহার্থক মানে কি? সঙ্গে, সাথে, এই জাতীয় অর্থে সপুত্র। তাহলে কি হবে? পুত্রের সঙ্গে বর্তমান। দেখো পুত্র বিশেষ্য পদ, সঙ্গে, তাহলে এটা কি? পুত্রটা কি? আমরা বলে দিচ্ছি পুত্র পূর্বপদ, তাই তো? সঙ্গে কি? পরপদ। তাহলে পূর্বপদে কি বসেছে? বিশেষ্য। পুত্র একটা নাউন বা নামপদ, বিশেষ্য পদ। সঙ্গে সহার্থক পদ। সহার্থক পদ মধ্যে কি কি পড়বে বলেছিলাম? দেখো সহিত, সঙ্গে, সাথে, তাহলে হয়ে গেল। আর তারপরে কি বসতো? বর্তমান বা বিদ্যমান। তাহলে সপুত্র, এটার ব্যাস বাক্য আমরা কি পেলাম? পুত্রের সঙ্গে বর্তমান। আবার এটাকে তুমি কিন্তু এইভাবেও লিখতে পারো যে পুত্রের সহিত বিদ্যমান। এই সহিত যদি ব্যবহার করো তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যমানটা ব্যবহৃত হবে, বুঝতে পারলে? যদি পরপদে তুমি সহিত ব্যবহার করো তাহলে তারপরে বিদ্যমানটাই বেশি বসে, এবং বর্তমানটা ভালো লাগে না। পুত্রের সহিত বর্তমান, তার থেকে ভালো পুত্রের সহিত বিদ্যমান, এটা শুনতেও ভালো লাগছে। তাহলে এটা লিখলে কিন্তু ভুল নয়, পুত্রের সঙ্গে বর্তমান এটাও ঠিক, আবার পুত্রের সহিত বিদ্যমান এটাও ঠিক। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি যদি আরেকটা উদাহরণ দিই, সস্ত্রীক মানে স্ত্রীর সহিত বিদ্যমান, বা তোমরা লিখতে পারো স্ত্রীর সঙ্গে বর্তমান, বা আমরা লিখতে সপত্নীক, পত্নীর সঙ্গে বর্তমান। তার মানে কি? স্ত্রীর সহিত বিদ্যমান বা স্ত্রীর সহিত বর্তমান। দেখো এখানেও দেখো, তুমি একটু খেয়াল করে দেখো যে পূর্বপদ স্ত্রী বিশেষ্য পদ, পরপদ সহার্থক পদ, কি আছে? সহিত, সহিত, তারপরে কি বসছে? বিদ্যমান, বিদ্যমান। আমি বলেছিলাম পূর্বপদ ও পরপদের পর কি বসে? বর্তমান বা বিদ্যমান, এই জাতীয় পদগুলো বসে কি হয়? আমাদের সহার্থক বহুব্রীর ব্যাস বাক্য নির্ণয় করে। তাহলে এটা হয়ে গেল সস্ত্রীক। আশা করি সহার্থক বহুব্রীটাও আমি তোমাদের বোঝাতে পেরেছি। চলো এবার আমরা নেক্সট ভাগ করব। নেক্সট ভাগ আমরা কি করব? নেক্সট ভাগ আমরা করব হলো মধ্য পদলোপী বহুব্রী।
তোমরা কর্মধারায় পড়েছিলে, মধ্য পদলোপী কর্মধারায় পড়েছিলে। এবার আমরা পড়ব মধ্য পদলোপী বহুব্রীহি। মধ্য পদলোপী বহুব্রীহি, মনে করো আমরা কি পড়েছিলাম, মধ্য পদলোপী কর্মধারয় পড়েছিলাম, তাই তো? তো কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি জেনেছিলাম আমরা, যে সেখানে পরপদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু বহুব্রীহিতে তো পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে না। কি হচ্ছে, নতুন একটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এটাই হলো মধ্য পদলোপী বহুব্রীহি আর মধ্য পদলোপী কর্মধারয়ের মধ্যে পার্থক্য। যেমন আমি এখানে একটা উদাহরণ দিলাম, মনে করো আমরা পড়েছিলাম এখানে সিংহ চিহ্নিত সিংহ চিহ্নিত আসন, আমরা কি বলেছিলাম, সিংহাসন। এখানে দেখো পরপদ আসন, এটা কিন্তু প্রাধান্য পাচ্ছে, সিংহাসন, এখানে পরপদ আসনটা প্রাধান্য পাচ্ছে, তাই এটা মধ্য পদলোপী কর্মধারয়। কিন্তু বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কিন্তু এই পূর্বপদ বলো বা পরপদ বলো কোনোটাই প্রাধান্য পাবে না, নতুন একটা পদের অর্থ প্রাধান্য পাবে। এটাই হলো মধ্য পদলোপী কর্মধারয় এবং মধ্য পদলোপী বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য। চলো তাহলে আমরা জেনে নিই এবার যে মধ্য পদলোপী বহুব্রীহি কাকে বলে। একই সংজ্ঞাটা অনেকটা একই হবে। মধ্য পদলোপী কর্মধারায় আমরা কি পড়েছিলাম, যে কর্মধারয় সমাসের মধ্যবর্তী পদগুলো লোপ পেয়ে যায়। একই জিনিস, যে বহুব্রীহি সমাসের ব্যাখ্যামূলক মধ্যবর্তী পদগুলি লোপ পেয়ে যায় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। আমি এখানে সংজ্ঞাটা লিখে দিচ্ছি একবার। দেখো কি বলছে, যে বহুব্রীহি সমাসের মধ্যবর্তী ব্যাখ্যামূলক পদ লোপ পায়, ঠিক আছে, তাকে বলা হয় মধ্য পদলোপী বহুব্রীহি। আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও বেশি পরিষ্কার হবে। আমি মনে করো এখানে উদাহরণ দিলাম, এখন নিচে উদাহরণটা দিচ্ছি আমি। বলছে বিড়ালের অক্ষির ন্যায় অক্ষি যার। এটাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে দেখতে পাবে যে দেখো যে উদাহরণটা দেখো, বিড়ালের অক্ষির ন্যায় অক্ষি যার, এটার সমাসবদ্ধ পদ হয় বিড়ালাক্ষী। দেখো এটা একটু খেয়াল করো, এই মধ্যবর্তী পদটা কি হয়েছে, লোপ পেয়ে গেছে। লোপ পেয়ে গেছে, দেখো
বিড়ালের অক্ষির ন্যায় অক্ষিজার বিড়ালাক্ষী। তো এই যে মধ্যবর্তী যে পদটি লোপ পেল, ব্যাখ্যামূলক পদ। ব্যাখ্যামূলক কেন? কারণ এই যে আমাদের যে সমাজবদ্ধ পদ গঠিত হচ্ছে বিড়ালাক্ষী, এই পদটিকে কি ব্যাখ্যা করছে হলো এটা কিন্তু অক্ষির ন্যায়। মানে এই পদটিকে ব্যাখ্যা করতে কিন্তু আমরা এই অক্ষির ন্যায় এই পদগুলো কি করছি, আশ্রয় নিচ্ছি। এটাই লোপ পেয়ে যাচ্ছে, সেটা বলা হচ্ছে ব্যাখ্যামূলক পদ। মধ্যবর্তী ব্যাখ্যামূলক পদ লোপ পেয়ে যায়, তাই এটাকে আমরা বলবো মধ্য পদলোপী বহুব্রীহি। একটু খেয়াল করে দেখো, এখানে পূর্বপদ বিড়াল বলো বা পরপদ অক্ষী বলো, অক্ষী মানে চোখ, এখানে কিন্তু বিড়াল বা চোখ কোনটারই অর্থ প্রাধান্য নেয়। বিড়ালাক্ষী এটা তৃতীয় কোনো অর্থকে প্রাধান্য দিচ্ছে, যে যার চোখ বিড়ালের ন্যায় বা বিড়ালের মতো যার চোখ, সেটাকে আমরা বিড়ালাক্ষী বলবো। এখানে পার্টিকুলার কিন্তু কোনো বিড়াল বা চোখকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে না, এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে সেই অর্থকে বা সেই মানুষটিকে যার বিড়ালের ন্যায় চোখ, তাকে বলা হচ্ছে বিড়ালাক্ষী। কিন্তু আমরা যদি এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাসের ক্ষেত্রে কি দেখতাম, তাহলে যদি মধ্যপদলোপী কর্মধারয় সমাসে দেখতাম যে যদি এটা মধ্যপদলোপী কর্মধারয় হতো, তবে আমরা দেখতাম যে অক্ষির প্রাধান্য থাকতো। কিন্তু এখানে কিন্তু অক্ষির প্রাধান্য থাকছে না, এখানে পূর্বপদ বা পরপদ কোনটাই অর্থ প্রাধান্য থাকছে না। একটি নতুন পদের অর্থই কি গুরুত্ব পাচ্ছে বা প্রাধান্য দেওয়া হচ্ছে নতুন পদের অর্থকে, সেজন্য এটাকে বলা হচ্ছে মধ্য পদলোপী বহুব্রীহি। আমি যদি আরেকটা উদাহরণ দিই তোমাদের, কি দেখো, এনের অক্ষির ন্যায় অক্ষিজার, এনের অক্ষির ন্যায় অক্ষিজার। এন শব্দের অর্থ কি বলতো, হরিণ। লিখে দিলাম, এন শব্দের অর্থ হলো হরিণ, মানে হরিণের চোখের ন্যায় চোখ যার, তাকে আমরা বলছি এনাক্ষী। এখানেও দেখো একই জিনিস হচ্ছে যে অক্ষির ন্যায়, এটা কি হচ্ছে, লোপ পেয়ে যাচ্ছে, এটা মধ্যপদলোপী কর্মধারয়। তবে এক্ষেত্রে তোমাদের আমি আরেকটা জিনিস দেখাতে পারি, আরেকটা জিনিস আমি দেখাবো তোমাদের, যে মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের ক্ষেত্রে যে শুধুমাত্র মধ্যবর্তী পদই বা মাঝখানের পদই লোপ পায় এমন কোনো কথা নেই। সেজন্য তোমরা যদি লেখো না যে বহুব্রীহি সমাসের ব্যাখ্যামূলক পদ লোপ পায়, সেটাও কিন্তু ভুল নয়। কারণ মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ দেয় বা সব ক্ষেত্রে যে মাঝখানেরই পদ লোপ পাচ্ছে তা নয়, শেষের ব্যাখ্যামূলক পদও লোপ পেতে পারে। তোমাদের আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হবে। এখানে আমি এটা মিটাচ্ছি না, এখানে লিখছি বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, ঠিক আছে। আবার আমি এখানে আরেকটা উদাহরণ দিলাম, দেখো আমি দুটো উদাহরণ নিয়েছিলাম এখানে।
বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, বউ মানে নববধূ, ঠিক আছে, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, হয়ে গেল বউ ভাত। আবার ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয় যে অনুষ্ঠানে, হয়ে গেল ভাই ফোঁটা। তো দেখো তবে দুটো উদাহরণ দেখো, এখানে কিন্তু মাঝখানের পদগুলো লোপ পাচ্ছে না, তাহলে এখানে কি লোপ পাচ্ছে? ব্যাখ্যা, মানে এই বউ ভাত এই পদটিকে ব্যাখ্যা করছে যে পদগুলি, সেই পদগুলো লোপ পাচ্ছে। তাহলে এখানে কি মাঝখানের পদ লোপ পাচ্ছে? পাচ্ছে না। তার মানে সব ক্ষেত্রেই যে মাঝখানের পদই লোপ পাবে তা নয়, বুঝতে পারলাম? মোট কথা ব্যাখ্যামূলক পদগুলি লোপ পায়, সেটা মাঝখানেও থাকে আবার অনেক সময় শেষেও থাকে। তো যে বহুব্রী সমাসের ব্যাখ্যামূলক পদগুলি লোপ পায় তাকে বলা হয় মধ্য পদলোপী বহুব্রী। আবার ঠিক আছে, যেহেতু দেখো আমরা এর আগে কর্মধারায় পড়েছি, তৎপুরুষ পড়েছি, কোনো সমাসের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাস বাক্য এত বড়টা দেখতে পাই না। তার মানে কি, এই সমাসের যে ব্যাস বাক্যগুলি হয় সেগুলো কি ব্যাখ্যাত্মক বা ব্যাখ্যামূলক হয়। তাই মধ্য পদলোপী বহুব্রী সময়কে বলা হয় ব্যাখ্যাত্মক বহুব্রী। তার মানে মধ্য পদলোপী বহুব্রী সমাসকে কি বলা হয়? ব্যাখ্যাত্মক বহুব্রী। কারণ এই মধ্য পদলোপী বহুব্রী সমাসের যে ব্যাস বাক্যগুলি হয়, সে ব্যাস বাক্যগুলি কি হয়? ব্যাখ্যামূলক হয়। তাই মধ্য পদলোপী বহুব্রী সমাসের আর এক নাম আমরা বলতে পারি ব্যাখ্যাত্মক বহুব্রী। তাহলে মধ্য পদলোপী বহুব্রী সমাস আমরা কি বুঝলাম? যে মধ্য পদলোপী বহুব্রী সমাসের মূল কথাই হলো যে ব্যাখ্যামূলক পদগুলি লোপ পাবে, মানে সমাসবদ্ধ পদটিকে বিশ্লেষণ করার জন্য যে ব্যাখ্যামূলক পদগুলির সাহায্য নেওয়া হয়, সে ব্যাখ্যামূলক পদগুলির লোপ পায় যে বহুব্রী সমাসে, সেটাকে আমরা বলছি মধ্য পদলোপী বহুব্রী। তবে এই ব্যাখ্যামূলক পদগুলি অধিকাংশ ক্ষেত্রেই মধ্যবর্তী অর্থাৎ মাঝখানে অবস্থান করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা শেষেও দেখতে পেয়ে থাকি, ঠিক আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক বই তুমি দেখবে যে বউ ভাত বা যে ভাই ফোঁটা বা বউ ভাত, এগুলো কিন্তু কি হচ্ছে? এগুলো কি দেখাচ্ছে? এগুলো দেখাচ্ছে অলোপ বহুব্রী সমাসে। বহুব্রী সমাসেরই আরেকটা পার্ট, সেটা আমি যখন অলোপ সমাস পড়াবো তখন অলোপ বহুব্রী পড়াবো। অনেক বই তুমি দেখবে যে এটা অলোপ বহুব্রী সমাসের মধ্যে আছে। আবার ব্যাকরণের যে বইটিকে আমরা একটু অথেন্টিক বলে মনে করি, বা আমরা একটু কী করবো, যে বইটিকে যে অধিকাংশ বাংলা শিক্ষকরা বাংলা ব্যাকরণের জন্য যে বইটিকে ফলো করে, বামনদেব চক্রবর্তী, সে বামনদেব চক্রবর্তীর বই কিন্তু এটাকে আবার কি মধ্য পদলোপী বহুব্রী সমাস দেখাচ্ছে। এবং এই বামনদেব বইটিকে আমরা কি করি, যে গাইড হিসাবে রাখি, কারণ এই বইটা অনেক বেশি অথেন্টিক, যে আমাদের বাজার চলতি যে চটি বইগুলো রয়েছে তার থেকে কিন্তু বামনদেব চক্রবর্তী বইটা অনেক বেশি অথেন্টিক এবং ঠিক। তাই আমরা বামনদেব চক্রবর্তী অনুসারে আমি বলছি যে এগুলোকে কিন্তু কী বলা হচ্ছে? মধ্য পদলোপী বহুব্রী সমাস বলা হচ্ছে। যদিও এখানে যে পদগুলি লোপ পাচ্ছে সেটা কিন্তু মাঝখানের নেই, মাঝখানে অবস্থিত নয়, শেষে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে মধ্য পদলোপী বহুব্রী সমাসের ক্ষেত্রে ব্যাখ্যামূলক পদ অধিকাংশ ক্ষেত্রে মাঝখানে অবস্থান করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শেষেও অবস্থান করে। তাহলে আশা করি মধ্য পদলোপী বহুব্রী সমাস তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পড়ব নং বহুব্রী। এবার আমরা পড়ব নং বহুব্রী।
নং বহুব্রী কি বলছে? নং বহুব্রীর সূত্রটা কি? বলছে কি যে নং তৎপুরুষ আমরা জেনেছিলাম যে পূর্বপদটা কি হয়? পূর্বপদ হয় নাবাচক অব্যয়। এখানেও একই জিনিস, পূর্বপদ হবে নাবাচক অব্যয়। ঠিক আছে, নং তৎপুরুষের ক্ষেত্রে মনে রাখবে, নং তৎপুরুষের ক্ষেত্রে নাবাচক অব্যয়, নং তৎপুরুষের ক্ষেত্রে নাবাচক অব্যয় এটি কি অর্থে ব্যবহৃত হতো? না বা নয় অর্থে। আর নং বহুব্রী সমাসের ক্ষেত্রে নাবাচক অব্যয়টা ব্যবহৃত হয় কি? নাই অর্থে। নাই অর্থে। নং তৎপুরুষ এবং নং বহুব্রী সমাস বা নং তৎপুরুষ এবং নং বহুব্রী সমাস যোগে গঠিত পদগুলি দেখতে কিন্তু একই। তাই চেহারা দেখে তোমরা যদি ব্যাসবাক্য নির্ণয় করো তাহলে কিন্তু ভুল হবার সম্ভাবনা অনেক বেশি। তাহলে তোমাদেরকে অর্থ বুঝে কিন্তু এই দুটোর ব্যাসবাক্য নির্ণয় করতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি দুটোরই, তাহলে বুঝতে পারবে। আমি এখানে একটা উদাহরণ দিলাম, অজ্ঞানে করেছি পাপ, আর লিখলাম অজ্ঞানের অপরাধ ক্ষমা করো প্রভু। খেয়াল করো যে অজ্ঞানে অজ্ঞানে দুটোই কিন্তু তুমি যদি খালি চোখে দেখো বা চেহারা দেখে যদি তুমি ব্যাসবাক্য নির্ণয় করতে চাও তবে দেখবে দুটোই কিন্তু দেখতে এক। তাহলে কোনটা কি হবে? এখানে আমাদেরকে অর্থকে বুঝতে হবে। অজ্ঞানে করেছি পাপ, এখানে দেখো জ্ঞান প্রাধান্য পাচ্ছে। যে অজ্ঞানে, আমার জ্ঞান ছিল না তাই আমি পাপ করে ফেলেছি। আমার যদি ভালো মন্দ জ্ঞান থাকতো তাহলে হয়তো আমি পাপটা করতাম না। আমার ভালো মন্দ জ্ঞান ছিল না বলেই আমি পাপটা করে ফেলেছি। তাহলে এখানে কিন্তু জ্ঞানকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাহলে জ্ঞানকে প্রাধান্য দেওয়া হচ্ছে মানে কি? পরপদকে প্রাধান্য দেওয়া হচ্ছে। পরপদ প্রাধান্য সমাস কোনটা? তৎপুরুষ। তাহলে এটা কী হবে? নং তৎপুরুষ। তাহলে কী হবে? নয় জ্ঞান। কারণ আমি বলেছিলাম যে নং তৎপুরুষ সমাসের ক্ষেত্রে নাবাচক অব্যয়টা কোন অর্থে ব্যবহৃত হয়? না বা নয় অর্থে, নয় জ্ঞান। কিন্তু এখানে দেখো অজ্ঞানের অপরাধ ক্ষমা করো প্রভু, মানে যে ব্যক্তির জ্ঞান নেই, ভালো মন্দ বোধ বুদ্ধি নেই বা ভালো মন্দ জ্ঞান নেই, সেই ব্যক্তি যদি কোনো ভুল করে সেই ভুলটাকে ক্ষমা করে দিতে বলছে। ভগবানের কাছে অনুরোধ জানানো হচ্ছে বা ভগবানের কাছে অনুরোধ করা হচ্ছে যে হে ভগবান, যে ব্যক্তির জ্ঞান নেই সে ব্যক্তির অপরাধ তুমি ক্ষমা করে দিও। তাহলে এখানে কিন্তু জ্ঞানটা প্রাধান্য পাচ্ছে না, মানে এখানে পরপদ প্রাধান্য পাচ্ছে না, এখানে সেই ব্যক্তিটা প্রাধান্য পাচ্ছে, মানে সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে যার জ্ঞান নেই। তাহলে এটা কি হবে? নাই জ্ঞান যাক। নং বহুব্রীর ক্ষেত্রে আমি কি বলেছিলাম? নাই। নাবাচক নং বহুব্রী সমাসের ক্ষেত্রে নাবাচক অব্যয়ের ব্যাসবাক্যে নাবাচক অব্যয়টা কোন অর্থে ব্যবহৃত? নাই অর্থে। এইভাবে তোমাদের অর্থ দেখে কিন্তু করতে হবে। অজ্ঞানে করেছি পাপ, নয় জ্ঞান, কারণ এখানে সেই জ্ঞানকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই এটা নয় জ্ঞান। আর অজ্ঞানের অপরাধ ক্ষমা করো প্রভু, এখানে কিন্তু জ্ঞানকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, এখানে সেই ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে বা সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে যার জ্ঞান নেই। সেই জন্য এটা কি হলো? নাই জ্ঞান যা। তাই একই রকমভাবে আমি যদি বলি নীরস, কি হবে? নাই লজ্জা, নীরস। বুঝতে পারলাম ডিফারেন্সটা? আশা করি তোমরা নং বহুব্রী আর নং তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দেখতে কিন্তু একই হয়, তোমাদেরকে অর্থ বুঝে কিন্তু করতে হবে। বুঝতে পেরেছ? এই হলো আমাদের
লং বহুব্রী। তাহলে আমরা বহুব্রী সমাসের 4টে ভাগ আজকে করলাম। কী কী? আমরা করলাম সংখ্যাবাচক বহুব্রী, আমরা করলাম সহার্থক বহুব্রী, আমরা করলাম মধ্যপদলোপী বহুব্রী, আমরা করলাম লং বহুব্রী। এবার আমরা আরেকটি সমাসের আরেকটি ভাগ করব, সেটা হলো নিত্য সমাস। সোজা একটা ভাগ, বেশি বড় না, ছোট একটা ভাগ, এটা একটু আমরা করব। নিত্য সমাস। নিত্য সমাস সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা আমি আগে একটু লিখে দিচ্ছি এখানে। কি বলছে দেখো, যে সমাসের ব্যাস বাক্য হয় না বা ব্যাস বাক্য করতে হলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলে নিত্য সমাস। মানে নিত্য সমাসে কোনো ব্যাস বাক্য হয় না, আর যদি ব্যাস বাক্য করতেই হয় তবে অন্য পদের সাহায্য নিতে হয়, সেটাকে আমরা বলছি নিত্য সমাস। নিত্য সমাসকে আমরা দুটো ভাগে ভাগ করছি। প্রথম ভাগ অবিগ্রহ নিত্য সমাস। আর দ্বিতীয় ভাগ অন্য পদ বিগ্রহ নিত্য সমাস। তাহলে নিত্য সমাসকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হলো অবিগ্রহ নিত্য সমাস, একটা হলো অন্য পদ বিগ্রহ নিত্য সমাস। অবিগ্রহ নিত্য সমাস কি হচ্ছে, আমি শর্টকাটে লিখছি। অবিগ্রহ নিত্য সমাস ব্যাস বাক্য হয় না, শর্টে লিখলাম। হ্যাঁ, মানে যে নিত্য সমাসের ব্যাস বাক্য তৈরি করা যায় না বা ব্যাস বাক্য হয় না, তাকে বলা হয় অবিগ্রহ নিত্য সমাস। আর অন্য পদ বিগ্রহ কি, শর্টকাটে লিখলাম আমি, অন্য পদে অন্য পদের সাহায্য নিতে হয়। মানে যে নিত্য সমাসে ব্যাস বাক্য তৈরি করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় অন্য পদ বিগ্রহ নিত্য সমাস। অন্য পদ বলতে আমরা সাধারণত কোন পদগুলির সাহায্য নিয়ে থাকি? বেশি মাত্রায় আমরা নিয়ে থাকি অন্য, কেবল, এই জাতীয় পদগুলির ব্যবহার আমরা করে থাকি ব্যাস বাক্য তৈরি করতে। কিছু কিছু ক্ষেত্রে তুমি দেখতে পাবে শুধু, এই জাতীয় পদগুলোর সাহায্য আমরা নিয়ে থাকি ব্যাস বাক্য তৈরি করার ক্ষেত্রে। আর এই নিত্য সমাসে ব্যাস বাক্য হয় না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টা অনেক বেশি পরিষ্কার হবে। আমি এখানে লিখছি কৃষ্ণ সর্প। নামটা সবাই শুনেছ অনেকে। কৃষ্ণ সর্প হলো এক ধরনের বিষধর সাপ, এক ধরনের সাপ যে খুব বিষাক্ত, বিষধর সাপ। এবার তোমরা এটা ব্যাস বাক্য করে দিলে কৃষ্ণ যে সর্প। কৃষ্ণ মানে কি? কালো। তাহলে তোমরা তৈরি কি করলে, যে কৃষ্ণ যে, তোমাদের মনেই হবে কিন্তু কৃষ্ণ সর্প, ও সোজা কৃষ্ণ যে সর্প, কর্মধারয় সমাস। কারণ কৃষ্ণ কালো আর সর্প মানে সাপ, তার মানে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। আমরা কর্মধারয় শ্রেণীভাবে পড়েছিলাম, তার মানে এটা কী হবে? সাধারণ কর্মধারয়। তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ব্যাস বাক্যটা। কেন? কৃষ্ণ মানে হলো কালো, তুমি ব্যাস বাক্যটা কী করলে? কৃষ্ণ যে সর্প, তার মানে তার মিনিং দাঁড়ালো কি? যে সাপ কালো, তাই তো? কালো যে সাপ, কৃষ্ণ যে সর্প মানে কালো যে সাপ। তার মানে কি যে কোনো কালো সাপকে আমরা কৃষ্ণ সর্প বলবো না?
কৃষ্ণ সর্প হলো এক বিশেষ ধরনের সাপ, বিষাক্ত সাপ, তার নামই হলো কৃষ্ণ সর্প। যে কোনো কালো সাপ মাত্রই কিন্তু কৃষ্ণ সর্প নয়, তাই তুমি এটাকে কিন্তু কৃষ্ণ যে সর্প করতে পারবা না, এটা ব্যাস বাক্য হবে না। তাহলে এটা কী হবে ব্যাস বাক্যে? যেটা সমাসবদ্ধ পদ হয় সেটাই ব্যাস বাক্য হয়ে যায়, কৃষ্ণ সর্প। কারণ তুমি যদি কৃষ্ণ সর্প কিছু লিখতে যাও, কৃষ্ণ যে সর্প তার মিনিংটা দাঁড়াবে যে কালো সাপ মাত্রই কৃষ্ণ সাপ, কৃষ্ণ সর্প, তাই তো? কারণ কৃষ্ণ মানে কি? কালো। তাহলে কৃষ্ণ যে সর্প মানে কালো যে সাপ, তার মানে যে কোনো কালো সাপকে আমরা কৃষ্ণ সর্প বলি না, এক বিশেষ ধরনের সাপকে আমরা বলি কৃষ্ণ সর্প, তাই তো? তাহলে এটার ব্যাস বাক্য তুমি যদি করো কৃষ্ণ যে সর্প, তাহলে সেটা ভুল, কাটা। কারণ এই সমাসে কোনো ব্যাস বাক্য হবে না এই সমাসবদ্ধ পদে। তাহলে কি হবে? সমাসবদ্ধ পদ যেটা রয়েছে সেটাই ব্যাস বাক্যে বসে যাবে, কৃষ্ণ সর্প। ঠিক আছে? আমি একই রকমভাবে আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো, লিখছি না। কাঁচকলা, আমরা বলি না কাঁচকলা। কাঁচকলা কি? এক বিশেষ ধরনের কলা যা সবজি হিসাবে আমরা ব্যবহার করি, এবার সবজি হিসাবে খাই, কাঁচকলা। এবার তুমি এটা ব্যাস বাক্য যদি লেখো কাঁচা যে কলা, তার মানে তার অর্থটা দাঁড়াবে যে কোনো কাঁচা কলা মানে কাঁচকলা। তার মানে মানিক কলা যদি কাঁচা থাকে তাহলে সেটাও কাঁচকলা, সিঙ্গাপুরি কলা যদি কাঁচা থাকে তাহলে সেটাও কাঁচকলা। কিন্তু আমরা মানিক কলা বা সিঙ্গাপুরি কলা এগুলোকে কাঁচকলা বলি না। কাঁচকলা হলো এক বিশেষ ধরনের কলা যা সবজি হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এই কাঁচকলা এই পদের কোনো ব্যাস বাক্য হবে না। তাহলে ব্যাস বাক্যে কী লিখতে হবে? সেই সমাসবদ্ধ পদটাই লিখে দিতে হবে, কাঁচকলা। এগুলো হলো অবিগ্রহ নিত্য সমাস, যেগুলোর ব্যাস বাক্য হয় না। আর একটা কী বললাম? যে নিত্য সমাসে ব্যাস বাক্য তৈরি করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়। অন্য পদ বলতে কোন কোন পদের কি সাধারণত আমরা কোন পদগুলির সাহায্য নিই? অন্য, কেবল, শুধু, এই জাতীয় পদগুলির সাহায্য আমরা নিয়ে থাকি। যেমন আমি লিখলাম লেখালেখি, কেবল লেখা। আমি লিখলাম গ্রামান্তর। গ্রামান্তর কি বলি? যে ছেলেটি গ্রাম থেকে গ্রামান্তর ঘুরে বেড়াচ্ছে, মানে কি? এক গ্রাম থেকে অন্য গ্রামে, তাই তো? গ্রামান্তর মানে কি? যে অন্য গ্রাম, অন্য গ্রাম। আবার লিখলাম আমি চিহ্ন, চিহ্ন মাত্র। চিহ্ন মাত্র মানে কি? এটা ব্যাস বাক্য হবে কি? শুধুই চিহ্ন, শুধুই চিহ্ন। খেয়াল করো, কেবল, অন্য, শুধুই, এগুলো সাহায্য না নিলে কিন্তু আমাদের ব্যাস বাক্যটা তৈরি হচ্ছে না। এগুলোকে বলা হয় অন্য পদ বিগ্রহ নিত্য সমাস। কারণ এই জাতীয় নিত্য সমাসের ব্যাস বাক্য তৈরি করতে গেলে কি অন্য পদের সাহায্য নিতে হয়। অন্য পদের সাহায্য বলতে আমরা কোন পদের নিই? বিশেষ করে আমরা নিই অন্য, কেবল, শুধু, এই জাতীয় পদগুলি বেশি মাত্রায় আমরা ব্যবহার করি বা সাহায্য নিয়ে থাকি। এই অন্য পদ বিগ্রহ নিত্য সমাসের উদাহরণ কিন্তু তোমাদের প্রায় পরীক্ষাতে আসে, কিন্তু এই ভাগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অন্য পদ বিগ্রহ নিত্য সমাসের এই ভাগ, অন্য পদ বিগ্রহ নিত্য সমাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে উদাহরণ প্রায় তোমাদের পরীক্ষাতে আসে। তাহলে আজকে আমাদের সমাসের ক্লাস এইটুকুই। এরপরে সমাসের নতুন একটি ভাগ নিয়ে আমরা ফিরে আসবো। আর বেশি ক্লাস হবে না সমাসের, একটি বা দুটো ক্লাস হবে, তাহলে আমাদের সমাস অধ্যায়টি শেষ হয়ে যাবে। আজকে আমাদের ক্লাস এইটুকুই। আশা করি তোমরা বাড়িতে প্রত্যেকটা টিচার যা পড়াচ্ছে সেটা তোমরা বাড়িতে পড়ছো, তৈরি করছো। আজকে আমি যেগুলো পড়ালাম অবশ্যই বাড়িতে একবার দেখবে। যার কাছে যে ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বই থেকে উদাহরণগুলো পড়বে। কারো কাছে যদি বামনদেব চক্রবর্তী থাকে তাহলে খুবই ভালো, যদি না থাকে, যদি জোগাড় করতে পারো বা কিনে নিতে পারো তাহলে খুবই ভালো হয়। কারণ বামনদেব চক্রবর্তী বইয়ে যে সমাজগুলো রয়েছে সেই সমাজগুলো তুমি যদি একবার যদি অভ্যাস করে নিতে পারো বা করে নিতে পারো তাহলে আশা করি সমাজে আর কখনো সমস্যা হবে না। তাই বামনদেব বইটা যদি জোগাড় করতে পারো খুবই ভালো। আর যদি না থাকে তাহলে যার কাছে যে ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বই থেকে তোমরা কী করবে? উদাহরণগুলো কিন্তু পড়বে। তুমি যত বেশি উদাহরণ পড়বে, যত বেশি উদাহরণ অভ্যাস করবে, তত তোমার সমাজ কিন্তু আরও কি ভালো হবে। আজ এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার সমাজের অন্য একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এইটুকুই। টাটা।